প্রথমত হলো যে আমরা এই বাংলাদেশে বাস করি এবং এর দেশটির যে রাজনৈতিক ইতিহাস সবসময় এটা সংঘাতপূর্ণ, সবসময় একটা সংকট এখানে তৈরি হয়েছে, আবার সংকট থেকে উত্তরণ ঘটেছে। আমরা একটা দেশ দুইবার স্বাধীনতা উপভোগ করেছি, একবার 47 সালে রক্তপাতহীন, আবার একই জাতিগোষ্ঠী যারা মানে খুব কি বলে স্বতঃস্ফূর্তভাবে পাকিস্তান সৃষ্টির জন্য 46-এ গণভোটে অংশ নিয়েছিল। বলা যায় যে এই দেশের লোকদের গণভোটেই পাকিস্তান হয়েছে। আবার আমরা 71-এ ওই পাকিস্তানকে উড়াই দিয়ে দেশ স্বাধীন করেছি রক্তপাতের মাধ্যমে, এবং রক্তপাত আমাদের লেগেই আছে। এবং আমাদের 75-এর 15 আগস্ট রক্তপাতের মধ্যে দিয়ে আমরা একটা পরিবর্তন দেখেছি। আবার 90-এর গণ অভ্যুত্থানে রক্তপাতের মধ্য দিয়ে আর একটা পরিবর্তন দেখেছি। আবার এই জুলাই বিপ্লব আর একটা পরিবর্তন। তো এত কিছুর পরেও আমাদের মধ্যে সবসময় একটু পজিটিভ চিন্তার জায়গা থেকেই যায়। আমরা যখন অনেকবার সংকট দেখেছি তখন নানা রকম দৌড়ঝাঁপট আমরা দেখেছি। আপনি জানেন যে ওই স্যান নেনিয়ানের মতন লোক এসেও মধ্যস্থতা করেছে, লাভ হয়নি, তখন লাভ হয়নি। একটা স্বাধীন দেশে অন্য দেশ থেকে এসে মধ্যস্থতা করছে এবং এটা আমাদের রাজনৈতিক দলের নেতারা মেনে নিয়েছে। আবার অনেক সময় আমরা এটাও শুনেছি যে কি সিঙ্গাপুর কনস্পিরেসি, লন্ডন কনস্পিরেসি, অতীতে যখন রাজনৈতিক সংকটগুলি ব্যাপকতর হয়েছে। এই প্রথম একবার আমরা দেখলাম যে লন্ডনে একটা প্রকাশ্যে জানান দিয়ে একটা সংকট মোচনের জন্য একটা সমঝোতা বৈঠক হয়েছে। এবং আমি এটা বিশ্বাস করি যে সত্যই একটা সংকট তৈরি হয়েছিল। জুলাই বিপ্লবের যে আনন্দ এবং উচ্ছ্বাস যে আমরা ভোগ করছিলাম, এই সংকটটা এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছিল, আমরা কিছুটা অনিশ্চিত হচ্ছিলাম যে আসলে সামনে কি দিনগুলি আসছে। সেক্ষেত্রে এটা একটা অত্যন্ত একটা পজিটিভ দিক বলে আমি মনে করি। এবং প্রফেসর ইউনূস, যিনি রাজনীতি করেন নাই কখনো, তিনি একজন এন্টারপ্রেনিউর, বিশ্ববিখ্যাত ব্যক্তি, তিনি কিন্তু ঠিকই বুঝতে পেরেছেন যে একটা সংকটের মধ্যে আমি যাচ্ছি। এবং তিনি যে পদক্ষেপটা নিয়েছেন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকটা করে, এবং এই বৈঠকটা এবং ইলেকশন নিয়ে যখন ঘোষণাটা আসলো, আমি কিন্তু লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের প্রশান্তি আসছে, এতে কোনো সন্দেহ নেই। তারপরে যে কথাটা আসছে সেটা হলো ইশরাকের এই আন্দোলন এবং সালাউদ্দিনের বক্তব্য, যেটা হলো যে কি বলে এটাকে, যে এটা তত্ত্বাবধায়ক সরকার কাজ। অ্যাকচুয়ালি ইন্টারিম গভর্নমেন্ট তো একটা স্বল্পকালীন গভর্নমেন্ট, ছোট অল্প সময়ের জন্য একটা ট্রানজিশন পিরিয়ডের সরকার। এবং কোনো গণ অভ্যুত্থান কিংবা কোনো রেভলিউশনে যখন রাষ্ট্র শূন্যতা বিরাজ করে, সরকার থাকে না, তখন যে সরকারটা হয় তাকে অন্তর্বর্তী সরকারও বলা যায়, প্রভিশন গভর্নমেন্টও বলা যায়, কিংবা কেয়ারটেকার গভর্নমেন্টও বলা যায়, যেটা আপনি বলেন না কেন। অতীতের তত্ত্বাবধায়ক সরকারের সাথে এই অন্তর্বর্তী সরকারের পার্থক্যটা হলো এটা যে তখন কনসেনসাসের ভিত্তিতে এই সরকারগুলি হয়েছে। ইভেন লাস্টে বিএনপির সময়ে সংবিধানে এটার যে অ্যামেন্ডমেন্ট করে তত্ত্বাবধায়ক সরকারকে স্থায়ী করা হয়েছিল। এইবার যখন অন্তর্বর্তী একটা বিপ্লবের মাধ্যমে সরকার যখন পতন ঘটে, যে শূন্যতা তৈরি হয়, এই শূন্যতার জায়গায় অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এবং আর একটা নির্বাচন দিয়ে এই সরকার চলে যাবে। কখনোই এই সরকার কখনোই বলে নাই যে আমরা মানে দীর্ঘস্থায়ী সময় থাকার জন্য এসেছি, এবং সরকারের কোনো পর্যায় থেকে কখনো এটা বলা হয়নি। বরঞ্চ তত্ত্বাবধায়ক যে যিনি প্রধান, মানে অন্তর্বর্তী প্রধান চিফ অ্যাডভাইজার, জাতির উদ্দেশ্যে প্রথমে পরপর 2টা ভাষণ দিয়ে তিনি যেটা বলেছিলেন সেই জায়গায় আছেন। তিনি বলেছিলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন দেওয়ার, আলটিমেটলি সেটা হয়েছে যে ফেব্রুয়ারির শেষের দিকে কিংবা মাঝামাঝি সময়ে শেষের দিকে নির্বাচন হবে। হতে পারে কিংবা এইখানে ব্যাখ্যাটা প্রায় অনেক লোকে ভুল দিচ্ছে। হতে পারে, শর্ত হতে পারে মানে কি ধরনের শর্ত আমি এখনো দেখি নাই। যে সংস্কার এবং বিচার সংস্কারের যে কাজগুলি সংস্কার, উনি একটা কথা আগেই বলেছিলেন যে যদি পরিপূর্ণভাবে সংস্কার করি তাহলে জুনের মধ্যে, মানে জুন মানে তো জুন না, যেটা উনি আগে বলেছিলেন যে এপ্রিলের দিক হতে পারে। আর যদি
পরিপূর্ণভাবে যদি সংস্কার না হয় তাহলে তার আগে হতে পারে। আমি দেখলাম যে সমঝোতা তো এভাবে হয়, সমঝোতা কিন্তু কারোর সিদ্ধান্তের অন্য জায়গার থেকে সমঝোতা হয় না। সমঝোতা দুই মানে পক্ষে হলো ছাড় দেয়। দুই পক্ষে ছাড় দেয়া, এবং আমরা লক্ষ্য করলাম যে দুই পক্ষই ছাড় দিয়েছে। এবং নিশ্চয়ই আমি জানি না লম্বা সময় 50 মিনিট আলাপ হয়েছে, এই আলাপের মধ্যে শুধুমাত্র যে এই নির্বাচনের বিষয়টাই ছিল তা না, নিশ্চয়ই সংস্কার বিষয়গুলি কিভাবে আলোচনা হয়েছে এখন আমাদের সামনে আসে নাই। এবং আমি মনে করি যে এই সালাউদ্দিনের এই বক্তব্য কিংবা ইশরাকের এই 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 যে কি বলে বসে থাকা না থাকা, এইগুলি আগামীতে খুব একটা ম্যাটার করবে বলে মনে করি না। কারণ অলরেডি কিন্তু মানুষ একটা নির্বাচনের মুখী হয়ে গিয়েছে। লন্ডনে যখন আলোচনায় বসার পরে যখন তারেক রহমান সবিনয়ের সঙ্গে যখন প্রধান উপদেষ্টাকে বলছেন, মায়ের সালামটা পৌঁছে দিচ্ছেন, মায়ের সালাম পৌঁছে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বাকি যারা লাফালাফি করছে তাদের একটা সিগন্যাল কিন্তু হয়ে গেছে। যে যেমন ওই যে বিএনপির এক নেতা বলছিলেন যে সবকুল হারিয়ে তিনি এখন লন্ডনের কাছে তার সাথে বৈঠক করতে। আসল কি তাই? সবকুল হারাই গেছেন এখানে, নাকি জাতির সংকটকালে তিনি একটা পরিত্রাণের জায়গা তিনি এই করছেন, নির্ধারণ করার জন্য এখানে গিয়েছেন, এবং তিনি সেটা সফল হয়েছেন। আমরা এই প্রশ্নটা এই কারণে আপনাকে করছিলাম যে সেটা হলো আসলেই লন্ডন বৈঠকটি ছিল একটা ঐতিহাসিক এবং মানুষের মধ্যে স্বস্তির একটা জায়গা তৈরি করেছে। এবং একটা কিন্তু যখন এই ধরনের ঘটনা ঘটে তখন মানুষ তো বিভ্রান্ত হয়। সেটা কেউ হইলেও হতে পারে, কারণ এরা অনেক কথা বলেছে। আলটিমেটলি তো প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেই তো সমঝোতা যেতে হলো। এবং এই সালাউদ্দিন এটা তো বলে যে আপনি চলে যান, অনেক লোক আছে, এগুলি তো ম্যাটার করে নাই পরবর্তীকালে। আমি যেটা বলবো যে এই জায়গাটা, আজকের এই সমঝোতাটা, এই যে সংকটটা তৈরি হয়েছিল, এই সংকট তৈরির ফলে কিন্তু সে পরাজিত শক্তিগুলি কিন্তু নানাভাবে মাথা চাড়াতে উঠছিল। কিন্তু যখনই এই সিদ্ধান্ত আসছে তখনই আপনি লক্ষ্য করে দেখবেন যে এই সব এলিমেন্টগুলির অবস্থা কিন্তু তারা কিন্তু আবার চরমভাবে হতাশ হয়েছে। ওরা মনে করছিল যে এই খেলাটা যত লম্বা হবে তারা তত স্পেস নিতে থাকবে, কিন্তু সেটা হতে দেওয়া হয় নাই। কারণ এখানে আর একটা বার্তা কিন্তু যে যাই বলুক না কেন, অনেকের জন্য কিন্তু একটা বার্তা, যারা এই সংকটটাকে কাজে লাগায় অস্থিতিশীল করতে চেয়েছিল, ইভেন অ্যাডমিনিস্ট্রেশন যারা অস্থিতিশীল করতে চেয়েছিল, এখন যেভাবেই দেখেন না কেন তাদেরকে 10 বার ভাবতে হবে যে আমি কত দূর যাব।